বছরের এই সময়টা সবথেকে বেশি ভালো লাগে। শীত যাই যাই করছে, এখনও চলে যায়নি, আর গরমও এখনও পুরোপুরি জাঁকিয়ে আসেনি। ভোরবেলা উঠতে হলেও সহজেই ওঠা যায়। বাঙালিরা এই সময়টাকে বলে বসন্তকাল। হ্যালো, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। আমরা এখন পার্ক স্ট্রিটে রয়েছি এবং সবাই মিলে চলেছি সুন্দরবন। আমার মা এক সময় বলেছিল এই জীবনে আর কোনো দিন সুন্দরবন যাবে না। কি কারণ সেটা বলছি। আপাতত আমরা ট্রাভেলারে উঠছি, আমাদের গাড়ি ছাড়বে এবং এখান থেকে আমরা প্রথমে যাব গদখালি। সকালবেলা 8:30টার সময় পার্ক স্ট্রিট থেকে আমাদের গাড়ি ছাড়বে এবং গাড়ি ধরার জন্য আমরা পার্ক স্ট্রিটে চলে এসেছি মেট্রো করে। আচ্ছা, সুন্দরবন কি প্যাকেজ ছাড়া যাওয়া যায়? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপাতত আমরা প্যাকেজেই যাচ্ছি এবং প্যাকেজের বৃত্তান্ত আমি শেষে বলবো। এখানে আমাদের গাড়িটা দাঁড় করানো হয়েছে ব্রেকফাস্ট নেওয়ার জন্য। ব্রেকফাস্ট দিয়েছে আমাদের স্যান্ডউইচ, খাস্তা কচুরি আর লাড্ডু, তাই তো? আচ্ছা, আজকের ইটেনারিটা আমরা একটু দেখে নিই। একটু ভাঙাচোরা আছে ফোনটা। প্রথমে এই আমরা 9টার সময় এখন পিসি চন্দ্র পিক আপ পয়েন্টে রয়েছি। আর একটা গাড়ি রয়েছে, সেটাও আসবে। সেখানে সামনে বসা নিয়ে কিছু একটা সমস্যা হয়েছে, তাই জন্য সেই গাড়ি এখনও ছাড়েনি। আর সেই গাড়ি না আসলে এই গাড়ি ছাড়বে না। এরপরে গদখালি পৌঁছাবো, তারপর হোটেলে ঢুকে লাঞ্চ, তারপরে বোটে করে সানসেট, দেন হোটেল, ফোক ডান্স পারফরমেন্স, বোনফায়ার তো নিশ্চয়ই হবে না, তারপর ডিনার। এটা হচ্ছে আজকে আমাদের ইটিনারি। প্রায় 2.5 ঘন্টা গাড়িতে থাকার পরে গদখালি পৌঁছালাম এবং আমাদের এইবারে গ্রুপে 2জন নতুন মানুষ রয়েছে। আমার এক দাদু এবং ঠাকুমা। তারা আগে কখনো আমাদের সাথে কোথাও ঘুরতে যায়নি, আর বাকিদের আপনারা আগের ব্লগ থেকে নিশ্চয়ই মুখ চিনবেন। এর আগেও আমি একবার সুন্দরবনে এসেছি, কিন্তু তখন নদী পারাপার করেছিলাম নর্মাল লঞ্চে, যেরকমটা আমাদের কলকাতায় দেখা যায়। বোটের মধ্যে যেরকম শোয়ার জায়গাও থাকতে পারে এবং যখন খুশি গিয়ে যেখানে ঘুমানোও যায়, সেটা আমার জানা ছিল না। এইরকম একটা নৌকো আমি প্রথমবার দেখলাম। কি আছে এখানে বাবা? খাট বিছানা রয়েছে। শুতে পারবেন ম্যাডাম? খাট বিছানা? হ্যাঁ, শোবো? শুয়ে পড়ো। ও, এইখানে রান্নাঘর, খাবার দাবার হয়, আর ওইটা সম্ভবত বাথরুম। রাত্রে আমাদের লঞ্চে থাকা নয়, থাকতে হলে একটু অসুবিধাই হতো, যা ব্যবস্থা দেখছি এখানে। কিন্তু দুপুরবেলা আপনার যদি একটু ভাত ঘুম দিতে ইচ্ছা হয়, তাহলে কিন্তু এখানে আপনি একটু জিরিয়ে নিতে পারেন। 12:30টার একটু পরে আমাদের নৌকো ছেড়ে দিল। আজকে থেকে আগামী 3 দিন সব রকম খাওয়া দাওয়া কিন্তু আমাদের নৌকোতেই হবে। বোটে ওঠার কিছুক্ষণের মধ্যেই সার্ভ করা হলো গরম গরম চিংড়ি পকোড়া এবং তার সাথে ওয়েলকাম ড্রিঙ্কস। এর আগে তো কখনো এতক্ষণ নৌকোয় থাকা হয়নি, আর এই নৌকোটাও দেখতে বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। হাতে ফোন থাকলে যা হয়, একটু ছবি আর ভিডিও। এইসব করতে করতেই আমাদের লাঞ্চের সময় হয়ে গেল এবং লাঞ্চে ভেজ এবং নন ভেজ 2 রকমই রয়েছে। আপনি যা খেতে চাইবেন সেটাই আপনি খেতে পারবেন। আমাদের ননভেজ থালি ছিল এবং সেইখানে আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি, 1 পিস মাছ, সেটা ভেটকি মাছ এবং তার সাথে প্রন। আমাদের জাহাজে যিনি ট্যুর গাইড ছিলেন, তিনি বেশ কিছু গল্প বলছিলেন এবং সুন্দরবন সম্পর্কে বেশ কিছু ধারণা দিচ্ছিলেন। এখানকার মানুষেরা যে কতখানি জীবনের ঝুঁকি নিয়ে জীবিকা নির্বাহ করে, তা হয়তো না দেখলে বোঝা সম্ভব নয়। যদি আমরা কাছাকাছি নজদিক এসে যাই, তাহলে আমরা ফেসে যাবো এখানটা। তা সেই কারণে এতটাও কাছাকাছি আসে না। কোনো সময় শিকারের কারণ হচ্ছে টাইগার যখন গ্রাম সাইডে পেরিয়ে আসে, এই যে রিভারটা যে দেখছেন, এই রিভারটা পার করতে টাইগারের স্ট্রিপ 5 থেকে 6 মিনিট টাইম লাগে। এতটা ফাস্ট সুইমিং করতে পারে, কারণ এখানকার রয়্যাল বেঙ্গল টাইগার সুইমিং
5 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টা 35 কিলোমিটার সুইমিং করতে পারে। তাহলে ভাবুন কত তেজ দৌড়াতে করতে হবে। সেই কারণে একটা সাইকোলজিক্যাল ব্যারিকেড করে লেখা আছে এটা, কারণ এখানে কোনো ইলেকট্রিক ফেন্সিংও দিতে পারবে না, আর কোনো লোহা যে তারের যে ফেন্সিং হয় সেটাও দিতে পারবে না। কেননা এখানে হচ্ছে দিনে দুবার হাই টাইড আর দুবার লো টাইড হতে থাকে। জোয়ারের জলটা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে ম্যানগ্রোভ পিসগুলো, এগুলো হচ্ছে মিডল পয়েন্ট থেকে সম্পূর্ণ ডুবে যায়। তা সেই কারণে হচ্ছে এখানে লোহার ফেন্সিংটা দিতে পারবে না, আর ইলেকট্রিক যে ফেন্সিংটা হয় ওই ইলেকট্রিক ফেন্সিংটা দিলে গ্রামের যে মানুষরা ফেন্সিং করতে শর্ট সার্কিটও ওনারা মারা যেতে পারে বা বাঁচার ক্ষতি হতে পারে। সেই কারণে ইলেকট্রিক ফেন্সিংটা দিয়ে রাখা হয়। এই কারণে একটা লাইলনের ফেন্সিংটা দিয়ে রাখা আছে, এটা সাইকোলজিক্যাল ব্যারিকেড। আর আমাদের সুন্দরবন ফরেস্টটা হচ্ছে 3টে জোনে ডিভাইড করে রাখা আছে। একটা হচ্ছে বাফার জোন, স্যাঞ্চুরি জোন আর কোর জোন। এই 3টে জোনের মধ্যে আমরা একটা জোনে করবো যেটা হচ্ছে স্যাঞ্চুরি জোন, যেটা টুরিজম এলাও করে। এটাতে আমাদের এই যে ধরনের যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এর নিচে একটা ইঞ্জিন চলছে, ইঞ্জিনের সাহায্যে আমরা আগের দিকে যাচ্ছি, ইঞ্জিনের সাহায্যে আগের দিকে যাচ্ছে। আর যে ফিশিং বোটগুলো বাফার জোন যে বোটগুলো যায়, বাফার জোন যে আসামাল যে বোটগুলো দিয়ে আমরা আসলে দুর্গাদুয়ানি রিভার হয়, ওই রিভারটার নাম ছিল দুর্গাদুয়ানি রিভার। যে রিভারটা দিয়ে আমরা আসলাম, ওই রিভার দু সাইডে যে ছোট ছোট যে ডিঙির বোটগুলো দেখতে পাচ্ছিলেন, ওগুলো হচ্ছে ফিশিং বোট। ওগুলো হচ্ছে বাফার জোনে যায়। বাফার জোনটা এতটা ন্যারো গ্রিড থাকে, হাই টাইডের সময় জলটা ঢুকে যাবে, যখন লো টাইড হবে সম্পূর্ণ জলটা শুকিয়ে চলে আসে, আর ওইতে বেশিরভাগ রিস্কটা থাকে। আর যেটা কোর জোন যেটা বলা হয়েছে, এটা হচ্ছে একমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টের উপরে দেওয়া আছে। ওইখানে কারোর পারমিশন থাকে না, তার মধ্যে একটা ফরেস্টে দেওয়া পারমিশন থাকে, সেটা হচ্ছে নেভি দোমানি ফরেস্ট নামে একটা ফরেস্ট ক্যাম্প। ওইটাতে যাওয়ার পারমিশন থাকে, আদার্স কোনো ফরেস্টে এলাও করে না। এই 3টে জোনে যে ডিভাইড করে রাখা আছে, 3টে জোনের মধ্যে সবচেয়ে বেশি রিস্কের জন্য হচ্ছে বাফার জোনটা, যেটাতে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করা। আর এই যে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করা যেটা হয়, এটা হচ্ছে বাফার জোনের 3টে যে কালেকশন যেটা বললাম, মাছ কাঁকড়া মধু, এর মধ্যে সবচেয়ে বেশি রিস্ক থাকে হচ্ছে মধু সংগ্রহ করা, যেটা আমরা সুন্দরবন মানুষরা হচ্ছে মহল বলি। একটু আসতে, যেটা আমরা মহল বলি, এই মহলের সময় গ্রামের মানুষরা হচ্ছে প্রায় 100 থেকে 150 জনের কাছাকাছি গ্রামের মানুষরা যখন ফরেস্টের ভিতরে যাবে, এনারা রিটার্ন আসে 60 আর 70 কাছাকাছি রিটার্ন ফিরে আসবে। 30% এমন টাইগার হাতে ওরা গুজর করে। তো সেই কারণে আমাদের সুন্দরবনে একটা নাম আছে বিধবা গ্রাম, শুনেছেন কিনা জানি না আমি। আমাদের সুন্দরবনে একটা বিধবা গ্রাম আছে, যারা মধু সংগ্রহ করতে হয় ওনার ওয়াইফকে পাশ থেকে বিধবা বেশে রেখে দিয়ে ফরেস্টের মানে গ্রাম সাইডে, তারপর ফরেস্টের ভিতরে যেত। কেননা যে মানুষটা ফরেস্টের ভিতরে যাবেন উনি ফিরে আসবেন কোনো গ্রামে থাকে, তো সেই কারণে ওনার ওয়াইফকে পাশ থেকে বিধবা বেশে রেখে দিয়ে তারপর ফরেস্টের ভিতরে যদি ফিরে আসে, তখন আবার দুজনে মনের মিলনে বিবাহ হয়। এটা হচ্ছে মায়ের পায়ের দাগ। আমাদের যে ফরেস্টের যে গড আছেন মা বনবিবি, ওনাকে পুজো করে তখন ফরেস্টের ভিতরে যেত। আর যে মা বনবিবি আছেন উনি হচ্ছে মুসলমানের মেয়ে, ওনার নাম হচ্ছে বন বিবি। ওনাকে হিন্দু মুসলিম খ্রিস্টান তিনো ধার্মিক থেকে ওনাকে পুজো করা হয়, তারপর ফরেস্টের ভিতরে প্রবেশ করে। একটা ব্ল্যাক আর পিঙ্ক। গল্প বলার সাথে সাথে উনি আমাদের পাখিও চিনিয়ে দিচ্ছিলেন। এখানে দেখুন ছোট ছোট পাখি দেখা যাচ্ছে, যেটা ফোনে ঠিক মতন ধরা পড়েনি। সত্যি বলতে আমি চোখ দিয়েও ঠিক মতো দেখতে পাইনি, হয়তো বাইনোকুলার দিয়ে দেখলে দেখা যেত ঠিক করে। উনি সেসব পাখির নামও বলছিলেন, এবং এখানে বকই উনি দেখালেন 3 রকম। একটা হলো কালো পা সাদা মাথার বক, পুরোই সাদা বক, এবং কালো মাথা সাদা পাওয়ালা বক। এছাড়াও বিভিন্ন রকমের মাছরাঙা পাখি। এখানে নাকি কুমির রয়েছে যারা মানুষ খেকো, আর সেই সব কুমির মহিলাদেরই বেশি খায়। মহিলারা নদীতে বাগদা চিংড়ি ধরতে আসে, এবং সেই মাছ ধরা নাকি খুবই ধৈর্যের কাজ, যেটা এখানকার পুরুষেরা পারে না, বা বলা হয় যে পুরুষরা কোনো ধৈর্যের কাজ করতে পারে না, তাই জন্য মহিলারাই সেই কাজটা করে, এবং তখনই কুমির তাদেরকে অ্যাটাক করে। গল্প করতে করতেই আমাদেরকে নামানো হলো আমাদের প্রথম ভিউ পয়েন্টে। সেরকম কিছুই নেই এখানে, এই একটা টাইগার ক্যাম্প চোখে পড়লো, যেটা আসলে একটা হোটেল, এবং এখানে রয়েছে একটা বনবিবির মন্দির, সেটাই দেখাতে নিয়ে এসেছে। সম্ভবত এটা খুব জাগ্রত, তাই জন্য এখানে নিয়ে এসেছে। হনুমান দাদা আছে কোথায় কোথায়? ওই তো হনুমান দাদা আছে। হনুমান দাদা
এখানকার মানুষজন যখনই জঙ্গলে যায় তার আগে বনবেবীর পূজা করে তারপরে যায়, এবং যে কটা বনবেবীর মূর্তি দেখলাম সবকটাতেই বাঘও রয়েছে পাশে। একচালার ঘর, সামনে নদী আর ওরকম নৌকা বাঁধা দেখে ছোটবেলায় আমরা যেমন সিনারি আঁকতাম সেই দৃশ্য মনে পড়ে গেল। আজকের মতন ঘোরা এখানেই শেষ। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে পাখিরালাতে। নেমেই দেখতে পেলাম বেশ বড়সড় একটা মার্কেট রয়েছে, অর্থাৎ সন্ধেবেলাটা এই মার্কেটে ঘুরতে ঘুরতেই কেটে যাবে। ঘুরতে গেলে আমি এই ম্যাগনেট কিনতে ভুলেই যাই, তাই এবার আমি সঙ্গে সঙ্গেই নিয়ে নিয়েছি। এরপর হোটেলে পৌঁছালাম। আমাদের হোটেলের নাম হলো দরিয়া। ঘাট থেকে হোটেলটা খুব বেশি দূরে নয়, 5 মিনিট মতন হাঁটা। ওরা একটা ভ্যান ভাড়া করে দিয়েছিল, সেটা করে সবার লাগেজ এসেছে এবং আমরা হেঁটে হেঁটে এসেছি, এবং এখানে ভ্যানের জন্য আলাদা করে ওরা কোনো টাকা নেয়নি। ও মা, আমার মিকি মাউস আঁকা দরজায়, সুন্দর। পৌঁছে স্নান ধান করে সবে একটু শুয়েছি, দরজা ঠকঠক করলো। চিকেন পকোড়া এসে গেছে। পকোড়া খেয়ে নিচে চলে এলাম ট্রাইবাল ডান্স দেখার জন্য। এরপর আমরা সবাই একসাথে নাচ করছিলাম, এবং নাচতে নাচতে কিভাবে জানি দিদি হঠাৎ করে পড়ে গেল গর্তে পা ঢুকে। হঠাৎ করে পড়েছে, বেশ ভালোই ব্যথা পেয়েছে। এরপর আমরা ভাবছিলাম যে সুন্দরবন মানেই বুঝি কিছু একটা ফাড়া রয়েছে, এবং সেটা পায়ের ওপর দিয়েই। বললাম না একদম শুরুতে যে মা আসতে চায়নি আর কোনো দিন। পরের ভিডিওতে আমি সেই ঘটনাটা শেয়ার করব। এখানে সব হোটেলেই আজকাল এরকম ট্রাইবাল ডান্স হয়। যখন বাইরে বেরিয়েছিলাম অনেক জায়গা থেকে ওই ধামসার আওয়াজ ভেসে আসছিল। দেখলাম অনেক মেয়েরাই একই রকম শাড়ি পরে দল বেঁধে রাস্তা দিয়ে যাচ্ছিল, অর্থাৎ এটাও আজকাল ওদের জীবিকার একটা অংশ হয়ে উঠেছে। এবং আমরা গল্প করছিলাম যে ওরা এখান থেকে সুদূর কলকাতাতেও যায় এই নাচ দেখাতে। এখানে 8:30 থেকে 9টার মধ্যে আপনাকে ডিনার করে নিতেই হবে। মেনু আজকে ফ্রাইড রাইস, তার সাথে রাজমা চাওয়াল যারা রুটি খাবে তাদের জন্য, এছাড়া চিকেন কষা রয়েছে। খাবার তো বেশ ভালো, দুপুরেও বেশ তৃপ্তি করে খেয়েছি এবং এখনও বেশ ভালো খেলাম। আজকের দিনটা এখানেই শেষ। খুবই টায়ার্ড, সেই কোন ভোরবেলা উঠেছি। এরপর খাওয়া শেষ করে ঘুম। দেখা হবে পার্ট 2-তে। বাই।